বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা আগুনে বিনষ্ট পণ্য, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই আগুনে বিনষ্ট পণ্যটা আমাদের জাবাদার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমরা যখন আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে চাই সেক্ষেত্রেও আমাদের এই আগুনে বিনষ্ট পণ্যটা আমাদের সমন্বয় হিসাবে দেওয়া থাকতে পারে। তো আজকে ক্লাসে আমরা মূলত এই আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এটাকে হিসাবভুক্ত করতে হবে, কিভাবে জাবাদা দিতে হবে, এবং পরবর্তীতে যদি আমাদের আর্থিক বিবরণে আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কিত কোনো তথ্য যদি থাকে তাহলে কিভাবে আর্থিক বিবরণীতে আগুনে বিনষ্ট পণ্যের কাজটা আমরা করব, এই বিষয়টা আমরা দেখব। আরেকটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আগুনে বিনষ্ট পণ্যের সাথে সমাপনী মজুদ পণ্যের সাথে অনেক সময় একটা সম্পর্ক থাকে। এই সম্পর্কটা কিভাবে করতে হয়, অর্থাৎ কখন আগুনে বিনষ্ট পণ্যটা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে, বা কোন ধরনের তথ্য দেওয়া থাকলে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে, আর কোন ধরনের তথ্য দেওয়া থাকলে আগুনে বিনষ্ট পণ্যটা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে না, এই বিষয়গুলো আজকে মূলত আমরা আলোচনা করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা, ক্লাসটা উপভোগ করবা, দেখবা, বুঝবা, আর কোনো কিছু যদি নোট করতে হয় তাহলে নোট করে নিবা। আর যারা বান্ধবী বা বন্ধু যারা আছে, যারা জানে না ক্লাসের ব্যাপারে, তাদেরকে এই ক্লাসটা সম্পর্কে জানাবা, তাদের সাথে বিষয়গুলো শেয়ার করবা। কারণ তুমি নিজে শিখলে হবে না, আরেকজনকে তোমাকে অর্থাৎ শেখার জন্য সুযোগ করে দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে মূলত আমাদের যে আমরা যে কষ্টগুলা করতেছি এই কষ্টগুলা সার্থক হবে। আসো আমরা আলোচনায় চলে আসি। প্রথমে একটু প্রথম থেকে আমি যাই। আমি যখন কোনো পণ্য উৎপাদন করতে যাব, বা আমি যখন কোনো পণ্য উৎপাদন করব, সেক্ষেত্রে আমার কিছু পণ্য উৎপাদন কাজের সাথে জড়িত থাকার কারণে বা উৎপাদন কাজটা করার জন্য আমার কিছু ক্ষতি সংঘটিত হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে এই কিছু স্বাভাবিক ঘটনা বা কিছু অস্বাভাবিক ঘটনার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের কিছু ক্ষতি সংঘটিত হয়। এই ক্ষতিগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি, আর একটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা কোনো একটা পণ্য উৎপাদন করার জন্য যে ক্ষতিটা অবশ্যই সংঘটিত হবে, যে ক্ষতিটা আমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো না, ওই ক্ষতিটাকে বলা হবে স্বাভাবিক ক্ষতি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো আমি 2 গজ কাপড় কিনলাম। এই 2 গজ কাপড় কেনার পরে আমি একটা টেলার্সে দিলাম আমাকে একটি শার্ট তৈরি করে দেওয়ার জন্য। এখন টেলার্স যখন শার্টটা যখন তৈরি করতে যাবে, সে আমার যখন মাপটা নেবে, তখন ওই কাপড়ের কিছু অংশ সে কাটবে, অর্থাৎ কিছু অংশ এখানে বাদ যাবে, কিছু অংশ বাদ পড়বে, কিছু অংশ ক্ষতি হবে। এটাকে বলবো আমরা স্বাভাবিক ক্ষতি। এই ক্ষতিটা আমরা জানি, এই ক্ষতিটা সম্পর্কে আমরা অবগত থাকি, এই ক্ষতিটা অবশ্যই সংঘটিত হবে, তুমি চাইলে এই ক্ষতিটা নিয়ন্ত্রণ করতে পারবে না। সেজন্য এই স্বাভাবিক ক্ষতি সম্পর্কে একটা প্রশ্ন থাকে যে কোন ক্ষতি সম্পর্কে আমরা পূর্ব থেকে অবগত থাকি বা কোন ক্ষতিটা আমরা পূর্ব থেকে জানি, সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি। আর স্বাভাবিক ক্ষতির ক্ষেত্রে আরেকটা তথ্য মনে রাখবা, সেটা হচ্ছে যে স্বাভাবিক ক্ষতিটা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। স্বাভাবিক ক্ষতিটাকে অন্য, অর্থাৎ আমরা যে পণ্যটা উৎপাদন করতেছি ওই উৎপাদিত পণ্যের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতে হয়। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি। তাহলে স্বাভাবিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা যে ক্ষতি সম্পর্কে আমরা পূর্ব থেকে অনুমান করতে পারি বা পূর্ব থেকে যে ক্ষতিটা সম্পর্কে আমরা অবগত থাকি, ওই ক্ষতিটাকে বলা হয় স্বাভাবিক ক্ষতি। সাধারণত পণ্য উৎপাদন করার সময় এই ক্ষতিটা অবশ্যই সংঘটিত হবে, এই ক্ষতিটা চাইলে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না, সেজন্য এই স্বাভাবিক ক্ষতিটাকে অনিয়ন্ত্রণযোগ্য ক্ষতিও বলা হয়। ক্লিয়ার? স্বাভাবিক ক্ষতি। আর এই স্বাভাবিক ক্ষতিটা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, এটাকে উৎপাদন ব্যয়ের সাথে যোগ করে দেখাইতে হয়, অর্থাৎ উৎপাদন ব্যয়ের মধ্যে এই ক্ষতিটা আমাদেরকে লিপিবদ্ধ করে ফেলতে হয়। ক্লিয়ার? এটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি। এখন
অস্বাভাবিক ক্ষতি। অস্বাভাবিক ক্ষতিটা হচ্ছে কোনো অস্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা যে ক্ষতি সম্পর্কে আমরা পূর্ব থেকে কোনো ধারণা রাখি না বা যে ক্ষতিটা আমাদের অপ্রত্যাশিত, এই ধরনের ক্ষতিকে বলা হয় আমাদের অস্বাভাবিক ক্ষতি। এই অস্বাভাবিক ক্ষতি যেমন আমি ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য আনতেছি, এখন তুমি মনে করো ঢাকা থেকে চট্টগ্রামে মনে করো 500 টন কি করতেছো, তেল আমদানি করতেছো বা তেল আনয়ন করতেছো। তো এখানে যদি 10 কেজি তেল যদি বা 10 লিটার তেল যদি তোমার নষ্ট হয়ে যায়, এটাকে বলবো আমরা স্বাভাবিক ক্ষতি। কিন্তু তোমার এখানে যদি অ্যাক্সিডেন্ট ঘটো, অর্থাৎ মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে বাই রোডে অর্থাৎ অথবা যে আমাদের যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা যে ক্ষতি অর্থাৎ দুর্ঘটনা কবলে পড়ছে, যার কারণে আমাদের মনে করো ওইখান থেকে অর্ধেক তেল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাকে বলবো আমরা অস্বাভাবিক ক্ষতি। অথবা তুমি গুদামে পণ্যটা সংরক্ষণ করে রাখলা, গুদামে পণ্যটা সংরক্ষণ করে রাখার পরে যে কোনো অস্বাভাবিক ঘটনার কারণে বা চুরির কারণে অথবা তোমার আগুন লাগার কারণে অথবা অন্য যে কোনো কারণে তোমার গুদামের পণ্যটা কি হয়ে গেল, পুড়ে গেল, এটাকে বলা হয় অস্বাভাবিক ক্ষতি। এই অস্বাভাবিক ক্ষতিটা অবশ্যই হিসাবে লিপিবদ্ধ করতে হয়। আর এই অস্বাভাবিক ক্ষতি সম্পর্কে যেহেতু আমরা পূর্ব থেকে কোনো অনুমান করতে পারি না বা আমরা পূর্ব থেকে কোনো অবগত থাকি না, সেজন্য এই ক্ষতিটাকে বলা হয় অনিয়ন্ত্রণযোগ্য ক্ষতি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিয়ন্ত্রণযোগ্য ক্ষতি। কিভাবে নিয়ন্ত্রণ? কারণ তুমি মনে করো এই স্বাভাবিক ক্ষতিটার জন্য অস্বাভাবিক ক্ষতিটার জন্য তুমি কি করলা, তুমি মনে করো বীমা করে রাখলা। কি করে রাখলা? বীমা করে রাখলা। তাহলে এই বীমা তোমার যখন অস্বাভাবিক ক্ষতি এরকম যদি কোনো ক্ষতি সংঘটিত হয়, বীমা কোম্পানি তোমাকে এখানে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। ঠিক আছে? তাহলে এই যে আগুনে বিনষ্ট পণ্য আমরা যেটা বলছি, এই আগুনে বিনষ্ট পণ্যটাও এক ধরনের অস্বাভাবিক ক্ষতি। এখন এই আগুনে বিনষ্ট পণ্যটা এক ধরনের ক্ষতি, অর্থাৎ আমি আমার গুদামে পণ্যটা জমা করে রাখলাম, এই জমা করে রাখার কারণে মনে করো আগুন লেগে গুদামে আগুন লেগে আমার পণ্যটা নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে যে আমার আগুনে বিনষ্ট পণ্য। এখন এই আগুনে বিনষ্ট পণ্যটা সাধারণত যেহেতু অস্বাভাবিক ক্ষতি, সেজন্য এই আগুনে বিনষ্ট পণ্যটার জন্য বীমা করা থাকে। তাহলে এখানে একটা পরীক্ষার প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কোন ধরনের ক্ষতির জন্য বীমা করা থাকে বা কোন ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বীমা করে রাখি, সেটা হচ্ছে যে আগুনে বিনষ্ট পণ্য বা অস্বাভাবিক ক্ষতি। এই অস্বাভাবিক ক্ষতির জন্য আমরা কি করি, বীমা করি। যেমন মনে করো নৌ বীমা। এই যে নৌ বীমাটা কেন করা হয়, সাধারণত সমুদ্র পথে আমি পণ্য আনয়ন করতেছি, তাহলে আমার পণ্যটা যাতে সমুদ্রের কোনো জাহাজ ডুবি বা অন্য কোনো অস্বাভাবিক ঘটনার কারণে যদি আমার পণ্যের অর্থাৎ পরিবহনকৃত পণ্যটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বীমা কোম্পানি আমি বীমা কোম্পানির কাছ থেকে দাবি স্বীকার করব, দাবি নেব বা আমি ওইখানে ওদের কাছ থেকে ক্ষতিপূরণ আশা করব। তাই এই নৌ পথের যে আমার দুর্ঘটনা বা ক্ষতিটা হতে পারে, এটার হাত থেকে রক্ষা করার জন্য আমরা নৌ বীমাটা করি। একইভাবে এই যে অগ্নি বীমা, আমার অস্বাভাবিক কোনো ঘটনা, হঠাৎ করে আমার গুদামে আগুন লেগে গেল, কারণ গুদামে যখন আগুন লেগে যাবে, আমার লক্ষ লক্ষ টাকার বা আমার যে পণ্যগুলো গুদামে জমা করা আছে এগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে আমি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হব। এই ক্ষতিটা সাধারণত বীমা কোম্পানি, যদি আমি বীমা করে রাখি, আমাকে কিছু ক্ষতিপূরণ দিবে, তাহলে আমি অন্তত ব্যবসাটাকে আবার রানিং করতে পারবো। এটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতির জন্য বীমা করা। তাহলে আমাদের পরীক্ষা এখানে যদি আসে যে নিচের কোন ক্ষতিটার জন্য বীমা করা হয়, সেটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। এই অস্বাভাবিক ক্ষতির ভিতরে আমরা বলছিলাম এটা হচ্ছে একটা আগুনে বিনষ্ট পণ্য। এখন এই আগুনে বিনষ্ট পণ্যের ক্ষেত্রে আমাদের 3 ধরনের তথ্য থাকতে পারে। প্রথম তথ্য, তোমার মনে করো আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা, বীমা কোম্পানি তোমার দাবি স্বীকার করেনি, অর্থাৎ তোমার আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 10,000 টাকা, এটা তোমার একটা অস্বাভাবিক ক্ষতি। কিন্তু এখানে বলছে বীমা কোম্পানি কি করে নাই, বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার করেনি, বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার করেনি। তাহলে তুমি এটাকে কি করবা, এটা যদি জাবাদা দিতে হয় তাহলে তুমি কি লিখবা, যেহেতু এখানে বীমা কোম্পানি তোমাকে কোনো ক্ষতিপূরণ দিবে না, তার মানে এটা পুরো পণ্যটাই তোমার ক্ষতি। তাহলে এটা জাবাদাটা দিব আমরা এরকম যে এটা জাবাদাটা হবে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। অথবা তুমি আয় বিবরণীর জায়গায় এখানে আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতিও লিখতে পারো, আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি এই পাশে লিখি একটু, অর্থাৎ এখানে আয় বিবরণীর জায়গায় তুমি আগুনে
বিনষ্ট পণ্যের ক্ষতি ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব কি ক্রেডিট। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এরকম 10,000 টাকা, অর্থাৎ তোমার 10,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য হয়েছে, কিন্তু বীমা কোম্পানি তোমার কোনো দাবি স্বীকার করে নাই, তার মানে এখানে পুরো টাকাটাই তোমার ক্ষতি, সেজন্য এটাকে আমরা আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি বলে ডেবিট করে লিখছি। এখানে আয় বিবরণী ডেবিট কেন অথবা আয় বিবরণী কেন নেই, কারণ আমরা এটা যেহেতু ব্যয়, আর আমরা জানি যে ব্যয়গুলো আয় বিবরণী ডেবিট পাশে লিখতে হয়, তাহলে এটা হচ্ছে যে সেজন্য আয় বিবরণী ডেবিট বা আগুনে বিনষ্ট পণ্য জনিত ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। অর্থাৎ যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে চাইবো, তখন এখানে কিন্তু আমাদেরকে আগুনে বিনষ্ট পণ্যটা কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দেখাইতে হবে। আমরা সাধারণত ক্রয় থেকে আমরা আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিয়ে দেখাই, ঠিক আছে। তাহলে এই 10,000 টাকা পুরোটা, তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা অপরিচালন ব্যয়, আর এটা হচ্ছে যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য হলো বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার করেনি, এটা জাবেদাটা কি হবে, তাহলে আগুনে বিনষ্ট পণ্য জনিত ডেবিট ক্ষতি ডেবিট বা আয় বিবরণী ডেবিট, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট পুরো টাকাটা। ওকে, 2 নাম্বার আসো। আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা বীমা কোম্পানি সম্পূর্ণ দাবি স্বীকার করে। অর্থাৎ তোমার যা ক্ষতি হয়েছে পুরো টাকাটাই বলছে বীমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দিবে। দেখো, তাহলে বীমা কোম্পানির কাছ থেকে আমরা টাকাটা পাচ্ছি, যেহেতু বীমা কোম্পানির কাছ থেকে আমরা টাকাটা পাচ্ছি, এটা আমাদের জন্য সম্পদ, সেজন্য এটা জাবেদাটা হবে বীমা কোম্পানি ডেবিট, বীমা কোম্পানি হিসাব ডেবিট, তারপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে যে বীমা কোম্পানি হিসাব ডেবিট, কারণ তোমার সম্পদ বাড়ছে সেজন্য বীমা কোম্পানি ডেবিট, এটাকে চলতি সম্পত্তির পাশে লিখবো আমরা। আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে 10,000 টাকা, এটাও গেল। এরপর এখানে আমার কোনো ক্ষতি হয় নাই, সেজন্য আমাদের এখানে ক্ষতির অংশ আসে না। এরপর আসো, আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা বীমা কোম্পানি দাবি 40% এর দাবি স্বীকার করে, 40% বলছে বীমা কোম্পানি তোমাকে দিবে। তাহলে এখানে দেখো, তাহলে 40% দাবি স্বীকার করছে, তাহলে বীমা কোম্পানির কাছ থেকে পাইবা তুমি 40%, তাহলে বীমা কোম্পানি হিসাব ডেবিট, তাহলে 10,000 টাকা 40% মানে 4,000 টাকা। তাহলে 40% দাবি স্বীকার করছে মানে 60% এর দাবি স্বীকার করে না, এটা তোমার জন্য ক্ষতি। তাহলে আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি ডেবিট, আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি ডেবিট 6,000 টাকা। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে আবার ভালো করে বুঝো, দেখো, তাহলে যদি বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার না করে তাহলে পুরোটাই ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে জাবেদাটা হবে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। এরপরে যদি বীমা কোম্পানি পুরোটাই দাবি স্বীকার করে, পুরো টাকাটাই যদি বীমা কোম্পানি দিয়ে দেবে বলে, সেক্ষেত্রে জাবেদাটা হবে বীমা কোম্পানি হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। এরপর আসো, কিছু অংশ বীমা কোম্পানি দাবি স্বীকার করছে, কিছু অংশের দাবি স্বীকার করে নাই। তাহলে যে অংশ দাবি স্বীকার করছে সেটা বীমা কোম্পানির কাছ থেকে পাবো, সেজন্য বীমা কোম্পানি হিসাব ডেবিট যতটুকু দাবি স্বীকার করেছে, যেমন 40% মানে 4,000 টাকা দাবি স্বীকার করেছে, 4,000 টাকা বীমা কোম্পানি হিসাব ডেবিট চলতি সম্পদ। এরপরে তাহলে 60% এর দাবি স্বীকার বীমা কোম্পানি কিন্তু করে নাই, তাহলে বীমা কোম্পানি আগুনে বিনষ্ট পণ্যের জনিত ক্ষতি, তাহলে 6,000 টাকা। অর্থাৎ 10,000 টাকার ভিতরে 4,000 টাকা আমাদেরকে দিচ্ছে, আর 6,000 টাকা ক্ষতি, আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। এখানে একটা বিষয় দেখো কমন, বিষয়টা কি রকম, এখানেও আগে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হয়েছে, এখানেও বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হয়েছে। এখানে দাবি স্বীকার কিছু অংশ করছে, কিছু অংশ করে নাই, সেক্ষেত্রেও বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হয়েছে, ঠিক আছে। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হয়েছে। একটা বিষয় এখানে মুখস্থ মনে রাখবা কমন, সেটা হচ্ছে যে অর্থাৎ এই যে আগুনে বিনষ্ট পণ্যটা বীমা কোম্পানি দাবি স্বীকার করুক বা বীমা কোম্পানি দাবি স্বীকার না করুক, অথবা বীমা কোম্পানি কিছু অংশ দাবি স্বীকার করুক, ওটা বিবেচনা করার পূর্বে আমাকে প্রথমত যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য জনিত, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য হলে আমাকে পুরো টাকাটাই আমাকে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে। অর্থাৎ দাবি স্বীকার করুক বা না করুক, বীমা কোম্পানি কিছু টাকা দেখ বা না দেখ, ঠিক আছে,
অর্থাৎ ওইটা হচ্ছে পরের হিসাব। প্রথম হিসাব হচ্ছে, প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য হলেই সম্পূর্ণ টাকাটা তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে। সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হচ্ছে সম্পূর্ণ টাকাটা। অর্থাৎ বীমা কোম্পানি দেখ বা না দেখ বা কিছু অংশ দেখ, সেটা অন্য হিসাব। অর্থাৎ দিলেও পুরো টাকাটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে, না দিলেও বিক্রিত পণ্যের ব্যয় থেকে পুরো টাকাটা বাদ দিতে হবে। কিছু অংশ যদি বীমা কোম্পানি দেয় সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা, অর্থাৎ যত টাকা আগুনে বিনষ্ট পণ্য হবে পুরো টাকাটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আরেকটু আমরা দেখে নিই, তাহলে আগুনে বিনষ্ট পণ্যটা কোন ধরনের ক্ষতি? এটা একটা অস্বাভাবিক ক্ষতি। এটার জন্য সাধারণত অস্বাভাবিক ক্ষতিগুলোর জন্য বীমা করা থাকে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য হলো বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার দিবে করেনি, সেক্ষেত্রে পুরো টাকাটাই আমাদের ক্ষতি। সেজন্য আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি ডেবিট, বীমা অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। 2 নাম্বার পয়েন্ট, বীমা কোম্পানি সম্পূর্ণ দাবি স্বীকার করেছে, তাহলে টাকাটা আমরা বীমা কোম্পানির কাছ থেকে পাবো, এটা সম্পদ। তাহলে বীমা কোম্পানি ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপর হচ্ছে যে বীমা কোম্পানি কিছু অংশ দাবি স্বীকার করেছে, তাহলে যে অংশের জন্য বীমা কোম্পানি দাবি স্বীকার করেছে সেটার জন্য হবে বীমা কোম্পানি হিসাব ডেবিট। এরপরে বিক্রিত অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি ডেবিট, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। মনে থাকবে? এখন আসো আর্থিক বিবরণের প্রভাবটা কি রকম। এই আর্থিক বিবরণের প্রভাবটা যখন আমরা করতে যাব, আমরা যখন আয় বিবরণী করব, যখন আমরা কি করব আয় বিবরণী করব, এই আগুনে বিনষ্ট পণ্যটাকে, আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতিটাকে আমাদের অপরিচালন ব্যয় হিসাবে দেখাইতে হবে। কোথায়? আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতিটাকে অপরিচালন ব্যয় হিসাবে দেখাইতে হবে। তাহলে 1 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আসি, এটা আমরা অর্থাৎ অপরিচালন ব্যয় হিসাবে দেখাবো একবার, আরেকবার আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দেব। 2 নাম্বার, এখানে যেহেতু আমাদের কোনো ক্ষতি হয় না সেজন্য অপরিচালন ব্যয়ের দিকে কোনো টাকা যাবে না, একবার আমাদের চলতি সম্পত্তির দিকে লিখতে হবে, অর্থাৎ উদ্বৃত্ত পত্রে চলতি সম্পত্তির দিকে বীমা কোম্পানি বলে আমরা 10,000 টাকা লিখব, আবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে 10,000 টাকা বাদ দেব। এরপর লাস্ট পয়েন্ট, যেহেতু বীমা কোম্পানি 4,000 টাকা দিয়েছে তাহলে এটা পাবো, তাহলে চলতি সম্পত্তির দিকে বীমা কোম্পানি বলে 4,000 টাকা লিখবা, আর আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি সেটা অপরিচালন ব্যয়ের দিকে 6,000 টাকা লিখবা, আর পুরো টাকাটা তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে। আশা করি আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কিত আর কারো কোনো সমস্যা থাকবে না, আর কারো কোনো সমস্যা হবে না। এখন আমরা যেটা শিখবো, এই আগুনে বিনষ্ট পণ্যের সাথে সমাপনী মজুত পণ্যের সম্পর্ক একটু আলোচনা করব। আগুনে বিনষ্ট পণ্যের সাথে সমাপনী মজুত পণ্যের সম্পর্কগুলো আমরা একটু আলোচনা করব। কারণ সমাপনী মজুত পণ্য বলতে আমরা কি বুঝি? সমাপনী মজুত পণ্যটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে যে পণ্যগুলো অবিকৃত থেকে যায় সেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য। অর্থাৎ আমি 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করলাম, চলতি বছর 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করলাম, এর ভিতরে আমি যে পণ্যগুলো বিক্রয় করলাম আর অবশিষ্ট যে পণ্যগুলো আমার গুদামে জমা থেকে গেছে বা অবিকৃত থেকে গেছে সেটাকে বলা হয় আমার সমাপনী মজুত পণ্য। এখন এই সমাপনী মজুত পণ্যটা গণনা করার পূর্বেও আগুনে বিনষ্ট পণ্য হইতে পারে, আবার পরেও আগুনে বিনষ্ট পণ্য হইতে পারে। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য গণনা করার পূর্বে আগুনে বিনষ্ট পণ্য হলো, অথবা সমাপনী মজুত পণ্য গণনা করার পরে আগুনে বিনষ্ট পণ্য হলো। এখন আমাদের এখানে যেটা জানতে হবে, কখন সমাপনী মজুত পণ্য থেকে আমরা আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দেব, কখন সমাপনী মজুত পণ্য থেকে আমরা আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিব না। দুইটা পয়েন্ট লিখবো আমি। দেখো 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, 50,000 টাকা উক্ত পণ্য গণনা করার পর আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা। বীমা কোম্পানি কোন দাবি স্বীকার করেনি। এই বিষয়গুলো আমাদের আগের মতোই,
অর্থাৎ দাবি স্বীকার করছে করেনি, এগুলার কনসেপ্টটা আগের মতোই থাকবে। এখন আমরা যেটা জানবো শুধুমাত্র অর্থাৎ আমাদের আগুনে বিনষ্ট পণ্যের সাথে সমাপনী, অর্থাৎ আগুনে বিনষ্টের কনসেপ্টটা আগে, দাবি স্বীকার করছে করে নাই না অর্ধেক করছে, এটার কাজটা আগের মতোই। এখন আমরা শুধুমাত্র শিখবো যে আগুনে বিনষ্ট পণ্যের সাথে সমাপনী মজুদ পণ্যের সম্পর্কটা। এটা একটা পয়েন্ট লিখলাম, তো আরেকটা পয়েন্ট লিখলাম, দেখো আরেকটা পয়েন্ট লিখলাম, সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা উক্ত পণ্য গণনা করার পূর্বে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা। দেখো প্রথম এন্ট্রিটা বলছে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা উক্ত পণ্য গণনা করার পর। তাহলে দেখো, তাহলে এখানে উক্ত পণ্য গণনা করার পর, তার মানে হচ্ছে এই সমাপনী মজুদ পণ্যটা তুমি গণনা করার পরে, এই সমাপনী মজুদ পণ্যটা তুমি গণনা করার পরে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 10,000 টাকা। তাহলে দেখো, তার মানে এখন আমাকে বলো, তাহলে প্রথমে কি আগুনে বিনষ্ট পণ্য হয়েছে নাকি সমাপনী মজুদ পণ্য তুমি মূল্যায়ন করছো? অবশ্যই এখানে প্রশ্ন আসবে যে আমি সর্বপ্রথম সমাপনী মজুদ পণ্যটা গণনা করে ফেলছি, অর্থাৎ আমি বছর শেষে গুদাম অর্থাৎ আমার গুদাম বিশ্লেষণ করে দেখলাম যে আমার পণ্যে গুদামে পণ্য জমা আছে, অবিক্রিত পণ্য আছে 50,000 টাকা। পরক্ষণে উক্ত পণ্য গণনা করার পরবর্তীতে গিয়ে আমার 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট পণ্য হয়েছে। তাহলে এখন তোমার কাছে আমার প্রশ্ন, 50,000 টাকায় গণনা করার পরে 10,000 টাকা আগুন লেগে নষ্ট হয়ে গেছে, তাহলে বর্তমানে তোমার গুদামে কি 50,000 টাকার পণ্য জমা আছে নাকি আরো কম পণ্য জমা আছে? অবশ্যই তোমার এখানে আনসার আসবে যে 50,000 টাকা তো গণনা করছি, পরবর্তীতে 10,000 টাকার পণ্য গুদামে আগুন লেগে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার 10,000 টাকার পণ্য কমে যাবে, তাহলে আমার সমাপনী মজুদ পণ্য থাকবে আর 40,000 টাকা। তার মানে হচ্ছে যদি আমাদের সমাপনী মজুদ পণ্যটা যদি আমরা পূর্বে গণনা করি, আগুনে বিনষ্ট পণ্যটা যদি পরে সংগঠিত হয়, সেক্ষেত্রে প্রকৃত সমাপনী মজুদ পণ্য নির্ণয় করার জন্য সমাপনী মজুদ পণ্য থেকে বিক্রি অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে। আবার আগুনে বিনষ্ট পণ্যটা যদি পরে সংগঠিত হয়, সমাপনী মজুদ পণ্যটা যদি পূর্বে গণনা করা হয়, সেক্ষেত্রে প্রকৃত সমাপনী মজুদ পণ্য নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই সমাপনী মজুদ পণ্যটা পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তার মানে এই ক্ষেত্রে আমাদেরকে 50,000 টাকা থেকে সমাপনী মজুদ পণ্য থেকে অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা থেকে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা বাদ দিতে হবে। আর আগুনে বিনষ্ট পণ্যের বাকি কাজটা আমরা কিছুক্ষণ আগে যেভাবে আলোচনা করছিলাম ওইভাবে। ক্লিয়ার? ওকে। 2 নম্বর প্রশ্ন, সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা উক্ত পণ্য গণনা করার পূর্বে, দেখো উক্ত পণ্য গণনা করার পূর্বে আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে 10,000 টাকা। তার মানে এখানে হচ্ছে এই 10,000 টাকা গণনা করেও পরে, অর্থাৎ যেহেতু আগে আমার আগুনে বিনষ্ট অর্থাৎ আমি সমাপনী মজুদ পণ্যটা গণনা করা যখন করছি তার আগেই আমার আগুন লেগে পণ্যটা নষ্ট হয়ে গেছে। তার মানে যেহেতু আগে লেগে আমার পণ্যটা নষ্ট হয়ে গেছে, তার মানে এখানে তোমার সমাপনী মজুদ পণ্যটা যেটা আসছে এটা প্রকৃত সমাপনী মজুদ পণ্য আসছে। কেন? কারণ তুমি আগুনে যে পণ্যটা তোমার নষ্ট হয়ে গেছে, আগুন লেগে যে পণ্যটা নষ্ট হয়ে গেছে, এটা তো তুমি পূর্বে গণনা করে ফেলছো, তাহলে এখন যেটা আছে সেটাই তোমার প্রকৃত সমাপনী মজুদ পণ্য। সেজন্য এখানে পূর্বে বললে অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্যটা যদি পূর্বে সংগঠিত হয়, সমাপনী মজুদ পণ্যটা যদি পরে লিপিবদ্ধ করা হয়, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য এখানে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার আমাদের। যদি সমাপনী মজুদ পণ্য যদি আমরা পূর্বে গণনা করি, আগুনে বিনষ্ট পণ্যটা যদি পরে সংগঠিত হয়, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে। আরবার বলতেছি, আগুনে বিনষ্ট পণ্যটা যদি পরে সংগঠিত হয়,
সমাপনী মজুদ পণ্যটা যদি আগে গণনা করা হয় সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য অবশ্যই বাদ দিতে হবে। আর সমাপনী মজুদ পণ্যটা যদি পরে গণনা করি, আগুনে বিনষ্ট পণ্যটা যদি পূর্বে সংগঠিত হয় সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে না। মনে থাকবে? ওকে, এটাই আমরা আশা করি। আর আগুনে বিনষ্ট পণ্যের বাকি কাজ যেগুলা এগুলো আগের মতোই আমরা করতে পারবো। ক্লিয়ার? এভাবে আমরা সাধারণত একটু বুঝে বুঝে যদি দেখো তাহলে আমরা পারবো অবশ্যই। তাহলে সমাপনী মজুদ পণ্য আগে গণনা করলে আগুনে বিনষ্ট পণ্য পরে হলে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে। আর সমাপনী মজুদ পণ্য পরে হলে আগুনে বিনষ্ট পণ্য আগে হলে সেক্ষেত্রে আমাদেরকে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে না। আর আগুনে বিনষ্ট পণ্যের কাজ আগের মতোই। ওকে, তাহলে এতটুকু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। আমরা যেমন আমাদের জাভাদার জন্য যেমন গুরুত্বপূর্ণ, পরবর্তীতে যখন আমরা আর্থিক বিবরণী করতে যাব সেক্ষেত্রেও আমাদের এটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এখানে শেষ করব। আমরা গত ক্লাসে বাট্টা, ব্যাট এই দুইটা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমাদের আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত একটু ভালো করে শিখো, বুঝো। গত দিনের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হিসাব বিজ্ঞান, আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট সেই জন্য আমাদের এই টপিকগুলা যে কোনো পর্যায়ে গিয়ে আমাদের এগুলা লাগবে। সুতরাং একটু ভালো করে মুখস্থ করে ফেলবা, ভালো করে শিখে ফেলবা, ভালো করে বুঝে ফেলবা। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা, আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।